ছেলের বিয়ের প্রস্তাব এসেছিল, পাত্রীদের বাড়ি দেখতে গেলাম। ফেরার সময় গাড়িতে ছেলে চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলে গাড়ি থামিয়ে বলল, মা, আমি কাউকে বিয়ে করব না তোমাকে ছাড়া। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই, হাজার পাপ হলেও। আমি মসজিদের ইমামের কাছে ফতোয়া নিয়েছি, যদি সমাজ না জানে তাহলে আমাদের নিকাহ হতে পারে। তুমি রাজি থাকলে আমরা সিলেট চলে যাব, সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা পাত্রীদের বাড়ি থেকে ফিরছিলাম। মেয়ে সুন্দরী, ভালো ঘরের, আমার ছেলের জন্য একদম উপযুক্ত। পাত্রীপক্ষ আমাদের খুব যত্ন করে খাওয়ালো। আমার ছেলে জামিল আমার পাশে চুপচাপ বসেছিল। মা, তুমি গাড়ি চালাও, জামিল হঠাৎ বলল। আমি অবাক হয়ে বললাম, কেন? তুই চালা গে। না, তুমি চালাও। সে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দিল। আমি ড্রাইভিং সিটে বসলাম, জামিল পাশের সিটে। আমরা আবার যাত্রা শুরু করলাম। কি রে, মেয়ে পছন্দ হয়েছে? আমি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করলাম। জামিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, গাড়ি থামাও মাগু। আমি গাড়ি রাস্তার পাশে থামালাম। কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে? না মা, জামিল আমার দিকে ঘুরে বসল। আমি তোমাকে কিছু বলতে চাই। বল। আমি মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। তখনই জামিল সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। মসজিদের ইমামের কাছে ফতোয়া নিয়েছে। এসব কি সত্যি নাকি কোনো মজা? জামিল, এসব কি বলছিস? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। আমি তোর মা। আমি জানি মা। জামিল আমার হাত ধরল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার প্রথম ও শেষ ভালোবাসা হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই, হাজার পাপ হলেও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ফারজানা খানম। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম কামরুল হাসান, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, জামিল আর লাবনী। জামিল ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। লাবনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমি কখনো ভুলতে পারব না। এমন একটি ঘটনা যা আমার সমস্ত জীবনের গতিপথ বদলে দিয়েছিল। আমি কখনো ভাবিনি যে একটি সাধারণ পাত্রী দেখতে যাওয়া আমার জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে। জামিলের বিয়ের কথা উঠেছিল। আমরা মাছেলে পাত্রী দেখতে গিয়েছিলাম। ফেরার পথে জামিল আমাকে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি তাকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এটা সম্ভব নয়, এটা পাপ। মা, আমি জানি তুমি এমন প্রতিক্রিয়া দেবে। জামিল আমার দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি গত ২ বছর ধরে এই কথাটি তোমাকে বলার সাহস করতে পারিনি। আজ কি জানি কেন, আমার মনে হলো আমি আর লুকিয়ে রাখতে পারব না। গিয়ে তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? নাকি কোনো নেশা করেছিস? আমি রাগে ফেটে পড়লাম। না মা, আমি সম্পূর্ণ স্বাভাবিক আছি, জামিল বলল। দেখো, আমি জানি তুমি এখন রাগ করবে। কিন্তু একটা কথা ভেবে দেখো, আব্বা মারা যাওয়ার পর তুমি একা। আমি বিয়ে করলে তুমি আরও একা হয়ে যাবে। আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি একা থাকবে না, আমিও একা থাকব না। এটা সম্ভব নয় জামিল। আমি আমার অশ্রু সামলাতে পারছিলাম না। তুই কি বলছিস সেটা ভেবে দেখেছিস? হ্যাঁ মা, আমি অনেক ভেবেছি, জামিল বলল। ১ মাস আগে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আমার মাকে ভালোবাসি। তিনি বলেছিলেন যে এটা মাছেলের ভালোবাসা, এতে কোনো দোষ নেই। কিন্তু আমি তাকে আসল কথা বলিনি। আমি বলেছিলাম যে একজন বিধবা মহিলা আর তার অবিবাহিত ছেলে, যারা পরস্পরকে ভালোবাসে, তারা কি বিয়ে করতে পারে? তিনি বলেছিলেন যে এটা ইসলামে নিষিদ্ধ। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, যদি সমাজ না জানে? তিনি বলেছিলেন, সমাজ জানুক বা না জানুক, আল্লাহ সব জানেন। এটা মহাপাপ। আমি অবাক হয়ে জামিলের দিকে তাকালাম। সে এতদূর গিয়েছিল? কিন্তু আমি পরে ইন্টারনেটে খুঁজে দেখেছিলাম, জামিল বলতে থাকল। এমন একটি দেশ আছে, ফিনল্যান্ড নামে, সেখানে মাছেলে বিয়ে করতে পারে, যদি ছেলের বয়স ১৮ বছরের বেশি হয়। তুই জানিস আমরা মুসলমান, আমি বললাম। আমরা অন্য দেশের আইন মানি না, আমরা আমাদের ধর্ম মানি।
আমি জানি মা। জামিল আমার হাত আরও শক্ত করে ধরে বলল। কিন্তু আমরা সিলেটে চলে যেতে পারি। সেখানে আমরা নতুন নাম নিয়ে থাকতে পারি। কেউ জানবে না আমরা মাছেলে গি। আমি হাত ছাড়িয়ে নিয়ে জামিলকে একটা থাপ্পড় মারলাম। এত বড় সাহস! আমি তোর মা। আমি তোকে 9 মাস পেটে ধারণ করেছি, দুধ খাইয়ে বড় করেছি। জামিল চুপ করে গেল। আমরা বাকি পথ নীরবে ড্রাইভ করে বাড়ি ফিরলাম। বাড়িতে পৌঁছে জামিল সরাসরি তার রুমে চলে গেল। আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি সারা রাত। আমার স্বামী কামরুল গত 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তারপর থেকে জামিল যেন বদলে গিয়েছিল, কিন্তু এতটা বদলাবে তা কখনো ভাবিনি। পরের দিন সকালে উঠে দেখি জামিল নেই। তার ঘরে গিয়ে দেখি একটা চিঠি। সেখানে লেখা, মা, আমি কিছুদিনের জন্য একটু দূরে যাচ্ছি। আমার কথাগুলো ভুলে যাও। আমি জানি আমি ভুল বলেছি। আমি এমন কথা আর কখনো বলবো না। কিছুদিন বাইরে থাকলে হয়তো আমার মন ঠিক হয়ে যাবে গি। আমি তখনই পুলিশে খবর দিলাম। জামিল কোথায় গেছে কেউ জানত না। পুলিশ বলল, 19 বছরের ছেলে, সে নিজের ইচ্ছায় চলে গেছে, তাকে অপহরণ করা হয়নি, সুতরাং কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি ব্যাকুল হয়ে জামিলকে খুঁজতে লাগলাম। জামিলের বন্ধুদের কাছে গেলাম, আত্মীয়দের বাড়ি গেলাম, কিন্তু কোথাও তার খোঁজ পেলাম না। 1 সপ্তাহ পরে একটি ফোন এলো। হ্যালো, আপনি কি ফারজানা খান? হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমি ডা রেজাউল করিম, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। আপনার ছেলে জামিল হাসান একটি দুর্ঘটনায় পড়েছে গি। আমার পা থেকে মাথা পর্যন্ত যেন সব রক্তহীন হয়ে গেল। তার অবস্থা কেমন? সে সিরিয়াস, কিন্তু স্থিতিশীল। সে হোটেল থেকে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পেয়েছে গি। আমি সেই রাতেই সিলেট রওনা দিলাম। পুরো রাত বাসে কাটালাম, পরদিন সকালে হাসপাতালে পৌঁছালাম। জামিলকে দেখে আমার চোখে পানি এলো। তার মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ, নাকে অক্সিজেন। ডাক্তার আমাকে বললেন, জামিল কোমায় আছে, কবে জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। তবে তার হোটেলের রুম থেকে একটি চিঠি পাওয়া গিয়েছিল, যা লেখা ছিল আমার নামে। ডাক্তার চিঠিটি আমার হাতে দিলেন। আমি কাঁপা হাতে চিঠিটি খুললাম। প্রিয় মা, আমি জানি আমি কতটা ভুল করেছি। আমি যে তোমাকে এতটা আঘাত দিয়েছি, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না কেন আমার এমন অনুভূতি হয়েছিল। হয়তো আব্বার মৃত্যুর পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটা বুঝতে পারিনি। আমার বিবেক এখন আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি এমন জঘন্য চিন্তা কিভাবে করতে পারলাম? মা, আমি এই লজ্জা নিয়ে বেঁচে থাকতে পারব না। আমি আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই চিঠি পড়ার সময় হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে খুব ভালোবাসি, মা। নিজেকে দোষ দিও না, এটা সম্পূর্ণভাবে আমার দোষ। তোমার অযোগ্য ছেলে জামিল গু। চিঠি পড়ে আমি কেঁদে ফেললাম। জামিল আত্মহত্যার চেষ্টা করেছিল, হোটেলের ছাদ থেকে লাফ দিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সে একটি ছোট বারান্দায় পড়েছিল, যা তার জীবন রক্ষা করেছিল। মাসখানেক পরে জামিল জ্ঞান ফিরে পেল। ডাক্তার বললেন, তার মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার স্মৃতিশক্তির কিছু সমস্যা হতে পারে। জ্ঞান ফিরে পেয়ে জামিল আমাকে দেখে শান্তভাবে তাকিয়ে রইল। জামিল, আমি ডাকলাম। আমি মা গু। আমি জানি, সে ক্ষীণ কণ্ঠে বলল। আপনি কেমন আছেন? আমি অবাক হলাম। জামিল আমাকে আপনি বলল? আগে তো কখনো আমাকে আপনি বলতো না। আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি জিজ্ঞেস করলাম। মাথা ব্যথা করছে, সে বলল। আমি কোথায়? তুই সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আছিস গু। আমি কিভাবে এখানে এলাম? আমি বললাম, তুই একটি দুর্ঘটনায় পড়েছিলি গু। কি দুর্ঘটনা? জামিল জিজ্ঞেস করল। আমি ইতস্তত করলাম। জামিল কি সব ভুলে গিয়েছে? তুই হোটেল থেকে পড়ে গিয়েছিলি গু। আমি হোটেলে কি করছিলাম? জামিল অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি কি বেড়াতে এসেছিলাম? আমি বুঝতে পারলাম জামিল সত্যিই অনেক কিছু ভুলে গিয়েছে। ডাক্তার বললেন, এটি পোস্টট্রমাটিক অ্যামনেসিয়া, যা দুর্ঘটনার পর হয়। এতে দুর্ঘটনার আগের কিছু ঘটনা মনে থাকে না। জামিল মনে করতে পারছিল না কেন সে সিলেটে এসেছিল বা কেন সে হোটেলের ছাদে গিয়েছিল। এটা একদিকে ভালোই হয়েছিল। জামিল ভুলে গিয়েছিল সেসব বিকৃত চিন্তা যা তাকে আত্মহত্যার চেষ্টা করতে প্ররোচিত করেছিল। কিন্তু আরেক দিকে সে আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করছিল না।
সে আমাকে মা না বলে আপনি বলে সম্বোধন করত, যেন আমি তার কোনো দূর সম্পর্কের আত্মীয়। আমরা ঢাকায় ফিরে এলাম। জামিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু দুর্ঘটনার আগের কিছু স্মৃতি আর ফিরে এল না। সে আবার কলেজে যেতে শুরু করল। আমি ভাবলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। জামিলের বেশ কিছু স্মৃতি লোপ পেয়েছিল, কিন্তু সে মেধাবী ছিল, তাই নতুন করে পড়াশোনা করে খুব তাড়াতাড়ি সব শিখে ফেলল। কিন্তু আমাদের সম্পর্ক আগের মতো হল না। সে আমাকে শ্রদ্ধা করত, কিন্তু সে আমার সাথে খোলামেলা কথা বলত না। আমি অনুভব করতাম জামিল আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। 1 বছর পরে জামিল আমাকে বলল, আমি বাসায় একটি আলাদা ফ্ল্যাট নিতে চাই। আমি একটু নিজের মতো থাকতে চাই। আমি দুঃখিত হলাম, কিন্তু বাধা দিলাম না। জামিল নিজের একটি ফ্ল্যাট নিল। আমি মাঝে মাঝে ওর বাসায় যেতাম, কিন্তু জামিল খুব অল্প সময়ের জন্য আমার সাথে দেখা করত। আমি বুঝতে পারতাম সে আমার কাছ থেকে দূরে থাকতে চাইছে। আমি একদিন ওর বাসায় গিয়ে দেখি একটি মেয়ে দরজা খুলল। মেয়েটি আমাকে বলল, আপনি কে? আমি জামিলের মা, আমি বললাম। মেয়েটি আমাকে ভেতরে ডাকল। জামিল বাসায় ছিল না, সে অফিসে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি নাজিয়া, জামিলের বান্ধবী, সে বলল। আমি অবাক হয়ে গেলাম। জামিল আমাকে কখনো বলেনি যে তার একটি বান্ধবী আছে। আমরা কথাবার্তা বলছিলাম, এমন সময় জামিল এসে পড়ল। মা, তুমি এখানে? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি তোকে বলতে এসেছি যে আগামী সপ্তাহে তোর চাচা আসবে, আমি বললাম। জামিল বলল, আমি নাজিয়ার সাথে বিয়ে করতে চাই। আমি আনন্দিত হলাম। তাই নাকি? এত ভালো খবর। তুমি কি আমাদের বিয়েতে আসবে মা? জামিল জিজ্ঞেস করল। অবশ্যই আসব, আমি বললাম। আমি তো তোদের দুজনের জন্য খুব খুশি। বিয়ের দিন আমি জামিল আর নাজিয়াকে দেখে খুব খুশি হলাম। তারা দুজন একসাথে খুব সুন্দর লাগছিল। আমি জামিলকে দেখে ভাবলাম সে এখন সত্যিই সুখী। তার চোখে আর সেই রিক্ততা নেই যা দুর্ঘটনার পর তার চোখে দেখেছিলাম। বিয়ের পরে জামিল আর নাজিয়া আমাকে তাদের বাসায় থাকতে বলল। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু তারা খুব জেদ করল, তাই আমি শেষ পর্যন্ত রাজি হলাম। নাজিয়া খুব ভালো মেয়ে। সে আমাকে মায়ের মতোই সম্মান করে, যত্ন করে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম জামিল এখন খুব সুখী। নাজিয়ার সাথে তার সম্পর্ক দেখে আমার মনে হয় এটাই ছিল জামিলের জীবনের সঠিক পথ। একদিন জামিলের ঘরে পুরনো জিনিসপত্র গুছাতে গিয়ে আমি একটি ডায়েরি পেলাম। কৌতূহলবশত আমি সেটি খুলে দেখলাম। সেটি জামিলের ডায়েরি ছিল, যা সে দুর্ঘটনার আগে লিখেছিল। আমি পড়তে শুরু করলাম এবং চমকে উঠলাম। সেখানে লেখা ছিল, আজ আমি মাকে সব বলে দেব। আমি জানি তিনি প্রথমে রাগ করবেন, কিন্তু আমি আশা করি তিনি বুঝবেন। আমি যা করতে যাচ্ছি সেটা ভয়ঙ্কর, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমি আব্বার ডেথ সার্টিফিকেট জাল করেছি। এটা দিয়ে প্রমাণ করা যাবে যে আমি কামরুল হাসানের ছেলে নই, তাহলে আইনি বাধা থাকবে না। মা হয়তো এটা কখনো ক্ষমা করবেন না, কিন্তু আমি তার স্নেহ থেকে বঞ্চিত হতে রাজি নই। আমি জানি সমাজ আমাদের গ্রহণ করবে না, তাই আমরা সিলেটে চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। মা জানেন না যে আমি তার নামে একটি ফ্ল্যাট কিনেছি সিলেটে। এই পরিকল্পনা আমি করেছি 6 মাস ধরে। আমি পরের পাতায় লেখা দেখলাম। আজ মাকে সব বললাম। তিনি অত্যন্ত রাগ করলেন। তিনি আমাকে একটা থাপ্পড় মারলেন। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। মা কখনো এটা মেনে নেবেন না। আমার মনে হচ্ছে আমি মানসিকভাবে সুস্থ নই। আমি কিভাবে এমন চিন্তা করতে পারলাম? আমি লজ্জিত, অনুতপ্ত। আমি বাড়ি ছেড়ে সিলেটে যাচ্ছি। আমি আর বাঁচতে চাই না। আমি মাকে আর মুখ দেখাতে পারব না। ডায়েরি পড়ে আমি কাঁদতে লাগলাম। জামিল কি সত্যিই পাগল হয়ে গিয়েছিল? নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিল? সে যে উদ্দেশ্যে সিলেটে গিয়েছিল সেটা ভেবে আমার গা শিউরে উঠল। হঠাৎ জামিল ঘরে ঢুকল। সে আমাকে ডায়েরি হাতে দেখে থমকে দাঁড়াল। মা, তুমি কি করছো? সে জিজ্ঞাসা করল। আমি ডায়েরি তার দিকে বাড়িয়ে দিলাম। তুই এসব কি লিখেছিস? জামিল ডায়েরি হাতে নিয়ে খুলল, কিছুক্ষণ পড়ল, তারপর আমার দিকে তাকাল। এটা আমার হাতের লেখা, কিন্তু আমি মনে করতে পারছি না আমি এগুলো কবে লিখেছি বা কেন লিখেছি। আমি বললাম, তুই সিলেটে আত্মহত্যা করতে গিয়েছিলি। আমি জানি না মা, জামিল বলল। আমি সিলেটে কেন গিয়েছিলাম, কেন হোটেলের ছাদে গিয়েছিলাম, কিছুই মনে করতে পারছি না।
ডাক্তার বলেছিলেন আমি স্মৃতি হারিয়েছি আঘাতের কারণে। আমি বললাম, তুই আর কখনো এসব কথা মনে করিস না। তুই এখন সুখী, তোর একটা সুন্দর সংসার আছে। নাজিয়া তোকে খুব ভালোবাসে। জামিল একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার মনে কিছুই নেই সেই সময়ের, কিন্তু যখন আবার সুস্থ হলাম, আমি ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকাই ভালো। তাই আমি তোমাকে আপনি বলতাম, তোমার থেকে দূরে থাকতাম। আমি জানতাম না কেন, কিন্তু মনে হতো তোমার কাছে থাকলে আমার মধ্যে কিছু বিকৃত চিন্তা আসবে। তাই আমি নাজিয়ার সাথে পরিচিত হওয়ার পর তাকে বিয়ে করেছি, যাতে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আমি বললাম, তুই ঠিক করেছিস বাবা। আমি তোর সিদ্ধান্তে খুব খুশি। তুমি কি আমাকে ক্ষমা করেছ? জামিল জিজ্ঞাসা করল। তুই কিছু করিসনি যে আমি ক্ষমা করব, আমি বললাম। তুই অসুস্থ ছিলি, এখন সুস্থ আছিস। এটাই আমার জন্য যথেষ্ট। জামিল আমাকে জড়িয়ে ধরল। আমি অনুভব করলাম সে কাঁদছে। ধন্যবাদ মা। আমি জানি না কেন আমি সেসব বিকৃত চিন্তা করেছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার মা হিসেবে, শুধু মা হিসেবে। কয়েক মাস পরে নাজিয়া গর্ভবতী হল। 9 মাস পরে সে একটি সুন্দর মেয়ে সন্তানের জন্ম দিল। তারা মেয়ের নাম রাখল ফারজানা, আমার নামে। আমি এখন নাতনিকে নিয়ে ব্যস্ত থাকি। ছোট্ট ফারজানা আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। জামিল আর নাজিয়া খুব সুখে আছে। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। আর কখনো সেই কালো দিনগুলোর কথা কেউ আমাদের সামনে আনে না। আমরা সবাই জানি জামিল খুব অসুস্থ ছিল, এখন সে সুস্থ। এটাই আমাদের জন্য যথেষ্ট। জামিলের সেই ডায়েরি আমি পুড়িয়ে ফেলেছি। সেই অন্ধকার দিনগুলোর কোনো চিহ্ন আমি রাখতে চাইনি। আমি চাই জামিল সবসময় সুখে থাকুক, স্বাভাবিক জীবন যাপন করুক। আমার জীবনে এই ঘটনাটি আমাকে শিখিয়েছে যে মানুষ কখনো কখনো ভুল পথে চলে যায়, কিন্তু সে যদি সেই ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে, তাহলে তার জীবনে আবার আলো ফিরে আসে। আমার ছেলের জীবনে আলো ফিরে এসেছে। সে এখন সুখী, স্বাভাবিক জীবন যাপন করছে। আর এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি। এখন আমি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন জামিল আর কখনো সেই অন্ধকার দিনগুলোতে ফিরে না যায়, যেন সে সবসময় সুখে থাকে। আর আমি বিশ্বাস করি, আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আমার গল্প এখানেই শেষ। জীবনে যত বাধাই আসুক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আমার পরিবারকে নিয়ে এখন খুব সুখে আছি, আর এটাই আমার জন্য যথেষ্ট। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেডস্যার দাঁড়িয়ে আছেন। হেডস্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে।
স্যার, আমি ভেবে দেখি রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে।
আমাকে ভালো চাকরি করতে হবে কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়। কিভাবে রিপোর্ট লিখতে হয়। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে। গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে। কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়।
রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিয়ে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে। তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে?
তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ।
রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? ১ বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। ১০ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। ৩ বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন ৫০,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন ৪০,০০০ টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের ৩য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই ৩ বছরে প্রায় ১০ লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। ২ বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও ৫ লক্ষ টাকা। মোট ১৫ লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। ৬ মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০। তৃতীয় মাসে ২০০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার।
সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অননাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল।
তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা। বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী।
তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল।
রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।